ছোট বউ একরাশ ময়লা কাপড় জামার সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে? ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট 2 টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্যর জামার পকেট থেকে বেরুল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজ শুনব বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত উপন্যাস বিন্দুর ছেলের 2য় পর্ব। আগের পর্বে আমরা শুনেছি বিন্দু তার জায়ের ছেলে অমূল্যকে নিজের সন্তান জ্ঞানে প্রতিপালন করতে থাকে। অমূল্যর খুঁটিনাটি বিষয় সে ভীষণ সতর্ক। পাঠশালায় গিয়ে অমূল্যকে পাছে সহপাঠীরা বিরক্ত করে, তাই পাঠশালা উঠিয়ে সে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে সংসারের আয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় নতুন বাড়িও তৈরি হয়েছে। কি হবে নতুন বাড়িতে গৃহপ্রবেশের পর? ঠাকুরজি দেখিতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউয়ের অনেক টাকা, তিনি তক্ষুনি সেই দিকে ঠলিলেন এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভর্ৎসনা করিতে লাগিলেন। তোমার জন্যই আমার সব গেল। তোমার কাছে মিচিমিচি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কালো ভূতের মতো ছেলেটাকে ছোট বউ? বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কাল ভূতের সমস্ত পরমায়ুটা নিঃশেষে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথও মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন। এমনি করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউয়ের প্রতি ঠাকুরজির স্নেহপ্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন তো বাঁধতে দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দি। বিন্দু বলিল, না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারি না। ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হইয়া বলিলেন, ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় বলে এ স্ত্রী মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো 70-এর মুখে ছাই দিয়ে আরো 6 মাস বছরেকের বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি কেন ছাড়বে ঠাকুরজি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা, কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোঁপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে, না কি করবে? জি জি জি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন। বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো, গা দেখি। বিন্দু এলোকেশীর সামনে ভারী লজ্জা পাইয়া বলিল, কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি? অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বলিল, না, তুই বুড়ি, কাছে আয়। ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল, কখনো যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাড়াস না যেন, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এলোকেশী বলিল, বড় বউয়ের যেন একটু বাঁহের ছিট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথেই ফিরিয়া যাইতেছিলেন। বিন্দু ডাকিয়া বলিল, দিদি শোনো শোনো, খোঁপা বাঁধবে? অন্নপূর্ণা
ফিরিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশিকে বলিলেন, আমি কত বলেছি ঠাকুরজি, ওকে বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না। ওসব সৃষ্টি ছাড়া মতিবুদ্ধি, ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ? বলে কাপড় জামা পরে কি হয়, ছোট মারও অত আছে, পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলিয়া হাসিয়া বলিল, তবে দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এই রকম সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার কিনা। যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোকে দেখিয়ে বলবে ওই অমূল্যর মা। বলিতে বলিতেই তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল। অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিলেন, সেই জন্যই তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনে। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুক, কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমরা মনে ঠাঁই দিই নে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। বাপরে! সহসা তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল, না দিদি, ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নহে, কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই। আজ তাহার চৈতন্য হইল। কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রেমের মতো সতর্ক? নিজের পুত্রের এই সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার মাতৃ হৃদয় পরিপূর্ণ হইয়া গেল। তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন। ঠাকুরজি বলিলেন, তা হোক ছোট বউ, আজকে তোমার। বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, আহা ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও, এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি, বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। দিন 5-6 পরে একদিন সকালবেলা বাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিল। অমূল্য আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাড়তে পারো? নাপিত আশ্চর্য হইয়া বলিল, সে কিরকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে একেবারে ছোট ছোট, পারবে ছাড়তে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া কহিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় বার করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোটমা হুকুম না দিলে তো ছাড়তে পারি না দাদা। অমূল্য বলিল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি, বলিয়া 1 পা গিয়াই ফিরিয়া আসিল। আচ্ছা, তোমার ছাতিটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাবে, বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল, ছোটমা, শিগগির একবার এসো তো। ছোটমা সবেমাত্র স্নান সারিয়া আহ্নিকে বসিতেছিলেন। ব্যস্ত হইয়া বলিল, ওরে ছুঁসনে ছুঁসনে, আহ্নিক করছি। আহ্নিক পরে করো ছোটমা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেঁটে দেয় না, সে দাঁড়িয়ে আছে। বিন্দু কিছু আশ্চর্য হইল। তাহার চুল ছাঁটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাঁটিতে চাহিতেছে বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিতেই নাপিত কহিল,
বড় শক্ত ফরমাস হয়েছে মা। নরেন বাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনি করে ছাঁটতে হবে। ওকে আমি পারবো? অমূল্য বলিল, খুব পারবে? আচ্ছা দাঁড়াও, আমি নরেনদাকে ডেকে আনি বলিয়া ছুটিয়া চলিয়া গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই। আচ্ছা নাই থাকলো। ছোট মা, তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও, বেশ করে দেখো। এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আনিক করবো যে রে। আনিক পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দুকে অগত্যা দাঁড়াইয়া থাকিতে হইল। নাপিত চুল কাটিতে লাগিল। বিন্দু চোখ টিপিয়া দিল। সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল, এই ঠিক হয়েছে বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল। নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা, কাল এবারই ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকুর ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল। বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল, অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াইবার বুরুষ খুঁজিয়া ফিরিতেছে। খানিক পরেই সে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের ওপর ঝুঁকিয়া পড়িল। কিচ্ছু হয়নি ছোট মা, সব খারাপ করে দিয়েছে, কাল থেকে আমি মেনে ফেলব। বিন্দু আর হাসি চাপিতে পারিল না। অমূল্য পিঠ ছাড়িয়া দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি কি কানা, যোগে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরও রাগিয়া গিয়া বলিল, কাল কি করে 12 আনা হবে? এখানে চুল কই? অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বলিলেন, 12 আনা না হোক, 8 আনা 10 আনা হতে পারবে, চাই হবে। 8 আনা 10 আনা কি ফ্যাশন? নরেনদাকে জিজ্ঞেস করো, 12 আনা চাই। সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না, ফেলিয়া ছড়াইয়া উঠিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, তোর ছেলের টেরি বাঁকাবার শখ হলো কবে থেকে রে? বিন্দু হাসিল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দিদি, তুচ্ছ কথা, তাই হাসছি বটে, কিন্তু ভয় আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা কহিতে পারিলেন না। দুর্গাপূজা আসিয়া পড়িল। ও পাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল। 2 দিন পূর্ব হইতেই নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল। সপ্তমীর রাত্রে অমূল্য আসিয়া ধরিল, ছোট মা, যাত্রা হচ্ছে, দেখতে যাব। ছোট মা বলিলেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলিল, নরেনদা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন থেকে সমস্ত রাত্রির হিমে পড়ে থাকবি? সে হবে না, কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদো কাঁদো হইয়া বলিল, না, পাঠিয়ে দাও, কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন। বিন্দু বলিল, 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব, এখন শো। অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়া দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া রহিল। বিন্দু টানিতে গেলে সে হাত সরাইয়া দিয়া শক্ত হইয়া পড়িয়া রহিল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলে বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিল। বাহিরের বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙিয়া গেল। সে উৎকর্ণ হইয়া গণিতে লাগিল, 1টা, 2টো, 3টে, 4টে। ধরফর করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া দিয়া বলিল, ওঠো ওঠো ছোট মা, 3টে-4টে বেজে গেল। বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল 5টা, 6টা, 7টা, 8টা। অমূল্য
কাঁদিয়া ফেলিয়া বলিল, 7টা বেজে গেল, কখন যাব? বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগিল 9টা, 10টা, 11টা, 12টা বাজিয়া থামিল। অমূল্য নিজের ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া শুইল। ঘরের ওধারের খাটের উপর মাধব শয়ন করিতেন। চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল। উচ্চহাস্য করিয়া তিনি বলিলেন, অমূল্য, কি হল রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হাসিয়া বলিল, ও যে করে আমাকে তুলেছে, ঘরে দরে আগুন লেগে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হইল। সে বলিল, আচ্ছা যা, কিন্তু কারো সঙ্গে ঝগড়াঝাটি করিস নে। তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনিয়া হৃষ্টচিত্তে অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখিয়াই বলিল, কই গেলেন না আপনি? বিন্দু জিজ্ঞাসা করিল, কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোটমা। কাকা, আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খ্যামটার নাচ হবে। কলকাতা থেকে 2জন এসেছে। নরেন্দা তাদের দেখেছে। ঠিক ছোটমার মতো, খুব ভালো দেখতে। তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছ বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিলেন। রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে কহিল, তুই একবারও আর ওখানে যাবি না। হারামজাদা বজ্জাত। কে বললে আমার মতো? নরেন? অমূল্য ভয় ভয় বলিল, হ্যাঁ, সে দেখেছে যে। কই নরেন? আচ্ছা, আসুক সে। মাধব হাসি দমন করিয়া বলিলেন, পাগল তুমি? দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুড়িতে লাগিল। সন্ধ্যার প্রাক্কালে অমূল্য আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বসিল। দিদি, পূজা বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এখনই ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন। বলিলেন, তোর মাকে জিজ্ঞেস করগে। অমূল্য জিদ করিতে লাগিল, না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুমি বলো যাই। অন্নপূর্ণা বলিলেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। অমূল্য কাঁদিতে লাগিল, কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল। তুমি ছোট মাকে বলো না আমি নরেন্দার সঙ্গে যাই, এখনই ফিরে আসব। অন্নপূর্ণা বলিলেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না, এক দৌড়ে বাহির হইয়া গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল বিন্দু খোঁজ করিতেছে। তিনি চুপ করিয়া রহিলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল। তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন, কি নাচ হবে নরেনের সঙ্গে, তাই দেখতে গেছে, এখনই ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কে যেতে বলেছে? তুমি? অমূল্য যে সম্মতি না লইয়াই গিয়াছে, এ কথা অন্নপূর্ণা ভয় স্বীকার করিতে পারিলেন না। বলিলেন, এখনই আসবে। বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়া যেই শুনিল ছোটমা ডাকিতেছে, সে গিয়া তাহার পিতার শয্যার একধারে শুইয়া পড়িল। প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা আঁটিয়া যাদব ভগবদ্গীতা পড়িতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি রে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম আসিয়া বলিল, ছোটমা ডাকছেন, এসো। অমূল্য তাহার পিতার কাছে সরিয়া আসিয়া বলিল, বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। যাদব বিস্মিত হইয়া বলিলেন, আমি দিয়ে আসব? কি হয়েছে কদম? কদম বুঝাইয়া বলিল,
যাদব বুঝিলেন এই লইয়া একটা কলহ অবশ্যম্ভাবী। একজন নিষেধ করিয়াছে, একজন হুকুম দিয়াছে। তাই অমূল্যকে সঙ্গে করিয়া ছোট বধূর ঘরের বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন, এইবারটি মাপ করো মা, ও বলছে আর করবে না। সেই রাত্রে দুই জায়ে আহারে বসিলে বিন্দু বলিল, আমি তোমার উপর রাগ করছি নে দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হলো কি করে? তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি। তার উপর বজ্জাতি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বটঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকব, সেও ভালো। কিন্তু এক ছেলে বয়ে যাবে, তা নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারব না। অন্নপূর্ণা উদ্বিগ্ন হইয়া বলিলেন, তোরা চলে গেলে আমি বা কি করে একলা থাকি বল? বিন্দু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। কেন, কি করলে নরেন? আর মনে কর, ওরা যদি দুটি ভাই হতো, তাহলে কি করতিস? বিন্দু বলিল, আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিত। তাছাড়া যদি নিয়ে কাজ হয় না দিদি, ওদের তুমি ছাড়ো। অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হইলেন, বলিলেন, ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ? যে ওদের এনেছে তাদের বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিস নে। এসব কথা বটঠাকুরকে বলবো কি করে? যেমন করে সব কথা বলিস তেমনি করে বলগে। বিন্দু ভাতের থালাটা ঠেলিয়া দিয়া বলিল, ন্যাকা বুঝিও না দিদি, আমারও 27-28 বছর বয়স হতে চলল। এবাড়ির দাসী চাকর নিয়ে কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথায় কথা বলতে গেলে বটঠাকুর রাগ করবেন না? অন্নপূর্ণা বলিলেন, রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে আমার আর মুখ দেখবেন না। হাজার হই আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস নে কেন? তাছাড়া আমি বুড়ি মাগি, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? বিন্দু ভাতের থালাটা হাত দিয়া আরো খানিকটা ঠেলিয়া দিয়া গুম হইয়া বসিয়া রহিল। অন্নপূর্ণা বুঝিলেন সে কেবল ভাসুরের ভয় চুপ করিয়া গেল। বলিলেন, হাত তুলে বসে রইলি, ভাতের থালাটা কি অপরাধ করলে? বিন্দু হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তাহার ভাব দেখিয়া আর জিদ করিতে সাহস করিলেন না। শুইতে গিয়া বিন্দু বিছানায় অমূল্যকে দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলিল, সে গেল কোথায়? অন্নপূর্ণা বলিলেন, আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। যাই তুলে দিগে। না না, থাক বলিয়া বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। অর্ধেক রাত্রে বিন্দু সতর্ক নিদ্রা অন্নপূর্ণার ডাকে ভাঙিয়া গেল। কি দিদি? অন্নপূর্ণা বাহির হইতে বলিলেন, দোর খুলে তোর ছেলে নে, এই বজ্জাতি আমার বাবা এলেও সইতে পারবে না। বিন্দু দোর খুলিয়া দিতেই তিনি অমূল্যকে সঙ্গে করিয়া ঘরে ঢুকিয়াই বলিলেন, ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট বউ, এমনটি দেখিনি। রাত্রি 2টো বাজে, একবার চোখে পাতায় করতে দিলে না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। না ছোট বউ, আমি সমস্ত দিন খাটি খুটি, রাত্রিতে একটু ঘুমোতে না পেলে তো বাঁচি নে। বিন্দু হাসিয়া হাত বাড়াইতেই অমূল্য তাহার ক্রোড়ের ভিতর ঢুকিল এবং বুকের উপর মুখ রাখিয়া 1 মিনিটের মধ্যে ঘুমাইয়া পড়িল। মাধব ওদিকে বিছানা হইতে পরিহাস করিয়া কহিলেন, শখ মিটল বৌঠান?
অন্নপূর্ণা বলিলেন, আমি শখ করিনি ভাই, উনি নিজে মারের ভয় ওখানে গিয়ে ঢুকেছিলেন, তবে আমারও শিক্ষা হলো বটে। আর কি ঘৃণার কথা ঠাকুরপো, আমাকে বলে কিনা তোমার কাছে শুতে, লজ্জা করে। তিনজনেই হাসিয়া উঠিল। অন্নপূর্ণা বলিলেন, আর না, যাই একটু ঘুমোই গে, বলিয়া চলিয়া গেলেন। দিন দশেক পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠাইয়া দিয়াছিলেন। বিন্দু বড়জায়ের অনুমতি লইয়া 2-3 দিনের জন্য অমূল্যকে লুকাইয়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্যোগ করিতেছিল। এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া অমূল্য আসিয়া উপস্থিত হইল। অনতিপূর্বে সে বাহিরে পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, পায়ে আলতা পড়েছ কেন ছোট মা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হাসিয়া ফেলিলেন। বিন্দু বলিল, আজ পড়তে হয়। অমূল্য বারবার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বলিল, গায়ে এত গয়না কেন? অন্নপূর্ণা মুখে আঁচল চাপা দিয়া বাহির হইয়া গেলেন। বিন্দু হাসি চাপিয়া বলিল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা। অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল, দিদিও তো হাসছে কেন? আমি তো আর স্কুলে যাব না, তুমি কোথায় যাবে? বিন্দু বলিল, তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব, বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ও যে অত সহজেই স্কুলে যাবে মনে করিনি, কিন্তু কি শিয়ানা দেখেছিস? বলে আলতা পড়েছ কেন, গায়ে অত গয়না কেন? কিন্তু আমি বলি, নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে করেছ দিদি, সে স্কুলে গেছে? কক্ষনো না, কোথায় লুকিয়ে বসে আছে দেখো, ঠিক সময় হাজির হবে। ঠিক তাহাই হইল, সে লুকাইয়াছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল। দুই যায়েই হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণা বলিলেন, যাবার সময় আর মারধর করিস নে, নিয়ে যা। বিন্দু বলিল, তা যেন গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার একবার নড়বার জো নাই, এ তো বড় বিপদের কথা। অন্নপূর্ণা বলিলেন, যেমন করেছিস তেমনি হবে তো। অমূল্য, থাক না তুই 2 দিন আমার কাছে। অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারবো না, বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল। বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন 10 পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোট বউ। ছোট বউ একরাশ ময়লা কাপড় জামার সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে? ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট 2 টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্য জামার পকেট থেকে বেরুল। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার 2টি পায়ে পড়ি দিদি, ওদের বিদে করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না। আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল। বিন্দু একটি কথাও বলিল না। ভৈরব চাকর নালিশ করিতে আসিল, নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাঘাত করিয়াছে। বিন্দু বিরক্ত হইয়া বলিল, দিদিকে বলগে।
আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল। অদৃশ্যে যে কত বড় ঝড় খনাইয়া উঠিতেছে বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফট করিয়া একসময় নির্জনে পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানি ধরিয়া ফেলিয়া মিনতিস্বরে বলিলেন, হাজার হোক সে তোরই ছেলে, এইবারটি মাপ কর, বরং আড়ালে ডেকে ধমকে দে। বিন্দু বলিল, সে আমার ছেলে নয়, সে কথা আমিও জানি, তুমিও জানো। মিছামিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বলিলেন, আমি নয়, তুই তার মা, আমি তোকেই তো দিয়েছি। যখন ছোট ছিল খাইয়েছি, পড়িয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে তোমরা নাও, আমাকে রেহাই দাও বলিয়া বিন্দু চলিয়া গেল। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল। অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন। সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতগুলো কাঠ ঘুঁটের উপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে। সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল। অন্নপূর্ণাও ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন। কাছে আসিয়া দাঁড়াইলেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলিল, রাত্রে বড় গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না? ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল, কিন্তু বিন্দু নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস। বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল তাহার গা গরম, জ্বর হইয়াছে। কহিল, সারা রাত কার্তিক মাসের হিমে জ্বর হবেই তো, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পড়িয়া বলিলেন, জ্বর হয়েছে? কই দেখি। বিন্দু সজোরে তাহার হাত ঠেলিয়া দিয়া বলিল, থাক, আর দেখে কাজ নেই বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। ৫-৬ দিনেই অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না। সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন, অথচ তিনিও মৌন হইয়া রহিলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারই ওপর তুলিয়া দিয়াছে, এ অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না। এইটি একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলিয়া ফেলিলেন, ওর জ্বর তো ছোট বউয়ের জন্যই, ও যে মরেনি এই ওর ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড় চায়ের সহিত একেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল। কয়েকদিন হইতে নূতন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছিল। কাল সকালেই উঠিয়া যাইতে হইবে। যাদব ছেলেদের লইয়া সে বাড়িতে ছিলেন। মাধব মোকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়াছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল। সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল। কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠাইল। বলিল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার যে আজ্ঞা বলিয়া
চলিয়া যাইতেছিল। বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলিল, লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারেই তো প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। মাস্টার বিস্মিত হইয়া বলিল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণে নিজেই বলিল, আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখাদেখি শেখে। কার দেখে শিখেছে? মাস্টার চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, ওর বাবাকেও কথা জানাবেন। মাস্টার ঘাড় নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ ৫-৭ দিনের কথা, স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয়। তিনি ১০ টাকা জরিমানা করিয়া তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করিতে পারিল না, বলিল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার কহিল, তা জানি না, কিন্তু সেও ছিল। এ বাড়ির নরেনবাবুও ছিল, আরও ৩-৪ জন স্কুলের বদমাস ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছে শুনেছি। বিন্দু বলিল, টাকাও আদায় হয়ে গেছে? আগে হাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান, বলিয়া বিন্দু সেইখানেই বসিয়া রহিল। তাহার মুখ দিয়া শুধু অস্ফুটে বাহির হইল, আমাকে না জানিয়ে টাকা দিলে এত সাহস এ বাড়িতে কার? একে তাহার মন খারাপ, তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ। তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল। সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন। মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন। বিন্দু কহিল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করিতেছিলেন। ভয়ে তাহার গলা কাঠ হইয়া গেল। মৃদুস্বরে বলিলেন, কে বললে? বিন্দু বলিল, সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কি বলে নিলে, আর তুমিই বা কি বলে দিলে। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। বিন্দু বলিল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্য আমাকে লুকিয়েছ। অমূল্য আজ যাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না। তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কিনা? অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন, সত্যি, কিন্তু এইবারটি তাকে মাপ করবন, আমি মাপ চাচ্ছি। বিন্দুর বুকের ভিতর পুড়িয়া যাইতেছিল। বলিল, একটিবার, আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম, আর বলব না, আর কথা কব না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্নে যাবে, তা সইতে পারব না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা? শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিঁধিল। তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন। কিন্তু বিন্দু যত বকিতেছিল, তাহার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়িতেছিল। সে পুনরায় চেঁচাইয়া বলিল, সব কথায় তুমি ন্যাকা সেজে বলো এই বারটি মাপ কর, কিন্তু দোষ তার তত নয় যত তোমার। তোমাকে আমি মাপ করব না। বাটির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল। অন্নপূর্ণারা সহ্য হইল না। তিনি বলিলেন, কি করবি, ফাঁসি দিবি? বহ্নিতে আহুতি পড়িল। বিন্দু বারুদের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে 2টো টাকা দিয়েছি, এই তো অপরাধ। কি কথায় কি কথা আসিয়া পড়িল। বিন্দু আসল কথা ভুলিয়া বলিয়া বসিল, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বলিলেন, টাকা তুই নষ্ট করিস নে? আমি করি আমার টাকা। তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা
এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন, মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতই করিয়াছে। দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, তুই না হয় মস্ত বড়লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারে না সে অহংকার করিস নে। বিন্দু বলিল, সে অহংকার আমি করি নে, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলেন, কার পয়সা দিই? তোর যা মুখে আসে তাই বলিস, যা দূর হয়ে যা সামনে থেকে। বিন্দু বলিল, দূর আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলিয়া ফেলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল। অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল। তিনি ক্ষণকাল নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন, তোমার স্বামী রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসী বাদী, উনি তোমার চাকর বাকর, এই না তোর মনের কথা? তা এতদিন বলিসনি কেন? তাহার ওষ্ঠাধর বারংবার কাঁপিয়া উঠিল। তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, কোথায় ছিলি ছোট বউ, যখন ছোট ভাইকে পড়াবার জন্যে ও 2খানি কাপড় একসঙ্গে কিনে পড়েনি? কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? বলিতে বলিতেই তাহার 2 চোখ দিয়া দরদর করিয়া জল ছড়িয়া পড়িল। আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, ও যদি জানত তোদের মনের কথা, কখনো এমন আফিং খেয়ে চোখ বুঝে হুঁকো নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারত না। সে লোকও নয়, ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমার ছুতো করে তুই তাঁকে অপমান করলি। স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। বলিলেন, ভালোই হল, জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি, বরং পরের বাড়ি রেঁধে খাব, তবুও তোদের ভাত আর খাব না। তুই কি করলি? ওকে অপমান করলি। ঠিক এই সময়ই যাদব প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান ছটিকাক্ষুব্ধ সাগরের মতো উত্তাল হইয়া উঠিল। ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন, ছি ছি, যে লোক নিজের মাগ ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দেবার দড়ি চটে না কেন? যাদব হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কি হল গো, কি হল? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভিতর বিন্দু জিভ কাটিয়া কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার একটা পয়সা কাউকে হাত তুলে দেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে একথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমাকে ব্যাটার মাথা খেতে হয়। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে একথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল। সে অস্ফুটে, কি করিলে দিদি বলিয়া সেইখানেই ঘাড় গুঁজিয়া আজ 12 বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হইয়া পড়িল। শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস বিন্দুর ছেলে। আজ আমরা শুনলাম 2য় পর্ব। বিন্দুদের নতুন বাড়িতে এসেছে মাধব যাদবের পিস্তত বোন এলোকেশী। অমূল্য কিছুটা বড় হয়ে উঠেছে। এলোকেশীর ছেলে নরেনের সাথে অমূল্যর মেলামেশা বিন্দু ভালো চোখে দেখে না। অমূল্যর ব্যবহারে খারাপ পরিবর্তন নিয়ে অন্নপূর্ণার সাথে বিন্দুর কথা কাটাকাটি হয়। এই ভুল বোঝাবুঝি কোন বিপদ ডেকে আনতে চলেছে বিন্দুর সংসারে? খুব তাড়াতাড়ি ফিরব গল্পের পরবর্তী ও শেষ অংশ নিয়ে। আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আসি বন্ধুরা, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।